বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর জানিয়ে দেব আমি জুম্মান সাদিক জ্যাভলিন। এবার দেখে নেব খেলার সময় শিরোনামগুলো। ভারত পাকিস্তান সুপার ক্লাসিকো কাল, যুক্তরাষ্ট্রের কাছে হারের ক্ষত ভুলে ঘুরে দাঁড়ানোর আশা বাবরদের। আসরে শুভ সূচনার পর ফুরফুরে মেজাজে রোহিতরা। এবং ফিফা বিশ্বকাপ বাছাইয়ের শেষ ম্যাচ সামনে রেখে কাতারে অনুশীলন বাংলাদেশ দলের। অস্ট্রেলিয়া ম্যাচের পারফরম্যান্স লেবাননের বিপক্ষেও ধরে রাখার প্রত্যয় জামালদের। টি-20 বিশ্ব আসরের খবর। সমর্থকদের স্নায়ু চাপে ভুগিয়ে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ জিতে নিল বাংলাদেশ। শ্রীলঙ্কার দেয়া ছোট টার্গেট তাড়া করতেই নাভিশ্বাস উঠে যায় টাইগারদের। তারপরও বাংলাদেশের জয়ে আনন্দে আত্মহারা গ্র্যান্ড প্রেইরিতে খেলা দেখতে যাওয়া প্রবাসী বাংলাদেশিরা। শান্ত সাকিবদের সমালোচনা করলেও হৃদয় রিশাদে মুগ্ধ সমর্থকরা। ডালাস থেকে বিস্তারিত জানিয়েছেন সাজিদ মুস্তাহিদ। স্নায়ুর চরম পরীক্ষা নিয়ে শ্রীলঙ্কাকে হারালো বাংলাদেশ, দারুণ জয় শুরু করলো বিশ্বকাপ মিশন। এই ডালাস যেন এখন একখণ্ড ঢাকা। এই গ্র্যান্ড প্রেরি স্টেডিয়াম যেন পরিণত হয়েছিল মিরপুরে, যে মাঠে ক্ষণে ক্ষণে বাংলাদেশের প্রতিটা 4 ছক্কা উদযাপন করেছে বাংলাদেশের এই সমর্থকরা। সবাই কিন্তু বাংলাদেশের এই জয়ে খুশি, কারণ এই যুক্তরাষ্ট্রে বাংলাদেশ পা রাখার পর স্বাগতিকদের বিপক্ষে 2 ম্যাচ হেরে বাংলাদেশ কিন্তু সিরিজ হারিয়েছিল। সেই দলটা ঘুরে দাঁড়িয়েছে। অনেক সমালোচনা হয়েছে টানা দীর্ঘ সময়, সেই সমালোচনার জবাব দিয়েছে বাংলাদেশ দল, মাঠে জিতেছে এবং এই জয়ের পর প্রত্যেকটা সমর্থক কিন্তু হাসি মুখে মাঠ ছেড়েছেন। বাংলাদেশের এই জয় তারা উদযাপন করেছেন। জিতে গেছিলাম, হেরে গেছি, এশিয়া কাপেও হেরে গেছি, বাট আজকে হারে নাই। লাস্ট প্র্যাকটিস ম্যাচগুলো তো একটু খারাপ করেছিল, তো আজকে ভালো করায় খুব এক্সাইটেড লাগছে। মানে আমাদের দর্শক দেখছেন কি অবস্থা, এই দর্শকদের প্রচন্ড সাপোর্ট ছিল, আর এই প্রচন্ড সাপোর্টের জন্য তাদের কনফিডেন্সটা অনেক মনে হয় বেড়ে গেছে। প্রচন্ড আশাবাদী তারা একটা আজকে মানসম্মত গেম খেলেছে এবং আমি তাদেরকে নিরুৎসাহ করতে চাই না। ম্যাচটা বাংলাদেশের জন্য সহজ হতে পারত, তবে সেই সহজ ম্যাচটাই কিন্তু তারা কঠিন করে জিতেছে। আরও একবার ব্যর্থ হয়েছে টপ অর্ডার, এবং এই টপ অর্ডার ব্যর্থতা যদি অব্যাহত থাকে নিশ্চিতভাবেই সামনের ম্যাচগুলোতেও বাংলাদেশকে পড়তে হবে কঠিন পরীক্ষায়। সাকিব আল হাসানের কাছে সমর্থকদের ছিল অনেক বড় একটা আশা এবং স্বপ্ন, কিন্তু সাকিব সেটা পূরণ করতে পারেননি। তবে তাওহিদ হৃদয়, লিটন দাসদের ব্যাটিং নিয়ে তারা সবাই সন্তুষ্ট এবং একই সঙ্গে সামনের ম্যাচগুলোতে ভালো করতে হলে যে গুরুত্ব দিতে হবে টপ অর্ডার ব্যাটিংয়ে, সেটাও কিন্তু সবাই বলেছে। লিটন, সৌম্য এন্ড শান্ত, these 3 players they really need to work. মানে ওরা I feel like টপ অর্ডারে because they fail, এইজন্য মিড প্লেয়ার্সদের স্পিরিট খারাপ হয়ে যায়। তো এগুলা থেকে শিক্ষা নিতে হয়, বলে রান নিতে হয়। যেমন 2 জন পার্টনারশিপ করছে, হৃদয় আর দাস, এটা ভালো ছিল। পরে একটা আবার সুইপ শট, এগুলো তো রিস্কি শট, এগুলো অ্যাভয়েড করলে ইজিলি 5 উইকেট বা 4 উইকেটে জিতে যেতাম। সাকিবকে যদি ধরতে হয় যে ও আমাদের একটা সিনিয়র প্লেয়ার, ও যে শটটা খেলে আউট হয়েছে যে সময়টা, এটা খুবই খারাপ শট ছিল। ডালাস থেকে বাংলাদেশ দলের পরবর্তী গন্তব্য নিউ ইয়র্ক, সেখানে টাইগাররা লড়বে সাউথ আফ্রিকার বিপক্ষে এবং সেই ম্যাচটা জিতলেই বাংলাদেশ দল পা দিয়ে রাখবে সুপার 8-এ। ডালাসে যেভাবে সমর্থন দিয়েছে সমর্থকরা, ঠিক একইভাবে নিউ ইয়র্কেও বাংলাদেশ দল সমর্থন পাবে, এমনটাই প্রত্যাশা সবার। ডালাস থেকে সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। লঙ্কানদের বিপক্ষে স্বস্তির জয়ে লেগ স্পিনার রিশাদ বন্দনায় মেতেছে গোটা দেশ। যে দলে আছেন টাইগারদের সাবেক প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু, তাসকিন মুস্তাফিজ লিটনকে নিয়েও ঝরল আলাদা স্বস্তি। হৃদয়ের সুস্থতার পুরোপুরি পরীক্ষা নিয়ে অবশেষে এলো স্বস্তির জয়। লঙ্কানদের বিপক্ষে 2 উইকেটের দারুণ জয়। বিশ্বকাপ মিশন শুরু হলো বাংলাদেশের। সঙ্গে আছেন জাতীয় দলের সাবেক প্রধান নির্বাচক এবং জাতীয় দলের সাবেক অধিনায়ক মিনহাজুল আবেদিন নান্নু। আজকের ম্যাচ এবং বাংলাদেশ শ্রীলঙ্কা ম্যাচ নিয়ে কথা বলবো তার সঙ্গে। নান্নু ভাই, স্বাগত আপনাকে। টেনশনে পড়ে গিয়েছিলেন কি? অবশ্যই তারপরে একটা মাথায় সবসময় কাজ করতো, যখনই শ্রীলঙ্কা 125 রানের টার্গেট দিয়েছে তখনই কিন্তু একটা কাজ, কারণ এই পর্যন্ত যতগুলি ম্যাচ হয়েছে সব কিন্তু লো স্কোরিং। তো সেই হিসাবে একটা মাথায় ছিল যে যদি ইনকেস আর্লি কিছু 5টা বা 6টা উইকেট যদি পড়ে যায় তাহলে কিন্তু একটু ডিফিকাল্ট হয়ে যাবে। তারপরে হৃদয় আর লিটনের পার্টনারশিপটাই কিন্তু ম্যাচটা পুরো ঘুরিয়ে দিয়েছে। 125 রানের টার্গেটটা এভাবেই কি জেতা উচিত ছিল? আমাদের লাস্টের ইকুয়েশনগুলো যদি দেখি আমরা খুব দ্রুত উইকেট হারিয়েছি।
এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, আপনার এই অল্প পুঁজি কিন্তু ইউএসএ বলেন, আপনার ওয়েস্ট ইন্ডিজে যে ভেন্যুগুলিতে খেলা হচ্ছে সব জায়গায় কিন্তু কম রানের খেলাই হচ্ছে। তো সুতরাং এখানে প্রতিটা রান করা ইজ ভেরি ডিফিকাল্ট, এবং উইকেটে এসে স্বাচ্ছন্দ্যের কোনো ইম্প্রোভাইজ শট খেলা ইজ ডিফিকাল্ট। এখানে আপনার বেসিকটা দিয়ে আপনার যতটুকু থাকা যায়, যতটুকু রান করা যায় ঠিক ওইভাবে চেস করতে হবে, এবং আমাদের ব্যাটসম্যানরা চেষ্টা করেছে এবং সেটা টাফ হয়েছে, বাট তারপরে উইনিং সবসময় আগামী ম্যাচগুলিতে ভালো খেলার সাহসটা বাড়াবে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। কথা বলছিলাম জাতীয় দলের সাবেক অধিনায়ক এবং সাবেক নির্বাচক মিনাজুল আবেদিন নান্নুর সঙ্গে। তিনি বলছেন যে মোমেন্টামটা পেয়ে গেছে, সেই মোমেন্টামটা ধরে রাখতে হবে, তবে উচ্ছ্বাসে ভেসে যাওয়া নয়, টাইগারদের প্রমাণ করতে হবে 22 গজেই। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। ম্যাচ জিতলেও বাংলাদেশের ব্যাটিং পারফরমেন্সে বিরক্ত যুক্তরাষ্ট্র ক্রিকেট বোর্ডে কর্মরত টাইগার সাবেক ক্রিকেটার গোলাম নওশের প্রিন্স। তবে সাবেক অধিনায়ক রকিবুল হাসানের মতে সমালোচনার চাপ সামলেও দারুণ করেছে টিম টাইগার্স। ডালাস থেকে আরও জানাচ্ছেন লস্কর আল মামুন। নিজেদের নাগালে থাকা খেলাটি শেষ পর্যন্ত ঘাম ঝরিয়ে জিততে হলো বাংলাদেশকে। এক কথায় সহজ ম্যাচ কঠিন করে জেতা। রিশাদের ঘূর্ণি জাদু আর মুস্তাফিজ তাসকিনের দুর্দান্ত বোলিংয়ে 9 উইকেটে 124 রানে থামতে বাধ্য হয় শ্রীলঙ্কা। যুক্তরাষ্ট্রের ডালাসের গ্র্যান্ড প্রেরি স্টেডিয়ামে বিপুল বাংলাদেশি সমর্থকদের মাঝে তখন আনন্দের বন্যা। একসময় তাদের কাছে মনে হয় জিততে পারবে তো বাংলাদেশ, নাকি হাতের মুঠোয় থাকা বিজয় বেরিয়ে যাবে। শেষ পর্যন্ত শেষ হাসি হাসলো বাংলাদেশ। এক শ্বাসরুদ্ধকর জয় পেল লাল সবুজের দল। খেলা শেষে আনন্দ উল্লাসে মেতে ওঠা দর্শকরা জানালেন তাদের প্রত্যাশার কথা। অনেক রান ছিল, অনেক উইকেট ছিল, আমাদের আরো রেসপন্সিবিলিটি খেলা উচিত ছিল। অনেক ভালো খেলছে, little stressful, tight হয়েছে at the end, but বাংলা we won. বাংলাদেশি খেলোয়াড়দের কাছ থেকে আরো দায়িত্বশীল ব্যাটিং আর ফিল্ডিং আশা করেন সাবেক ক্রিকেটাররা। ডু এন্ড ডাই ম্যাচ ছিল শ্রীলঙ্কার জন্য, এদের জন্য, এবং এই গ্রুপটা কিন্তু আপনি জানেন যে গ্রুপ অফ ডেথ এখানে, তো সেখানে তারা যে জয়টা করেছে খুব ভালো হয়েছে। কিছু প্লেয়ার তাদের দিকে প্রত্যাশা ছিল সিনিয়র প্লেয়ার, সেটা হয়নি। বোলিং খুবই ভালো করেছে, ফিল্ডিং ওয়াজ টেরিবল, ইট ওয়াজ নট আপ টু দ্য মার্ক। ব্যাটিং এ ধরেন এ পর্যন্ত যাওয়ার কথাই ছিল না। নিচের দিকে যখন ব্যাটিং করেছে সত্যি কথা, ইট ডাজন্ট লুক লাইক এ প্রফেশনাল ওয়ে দে আর প্লেইং। এরকম যদি খেলে, যেটা দেখলাম খেলা, আই থিংক ইট উইল বি ভেরি টাফ। এদিকে দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও বাংলাদেশ দলের লড়াকু ক্রিকেট দেখতে চায় বাংলাদেশি ভক্তরা। বিশ্বকাপের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে বাংলাদেশ দলে যে আত্মবিশ্বাস বেড়েছে এবং বাংলাদেশ যে খেলার ছন্দে ফিরেছে তা কাজে লাগিয়ে পরবর্তী ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আরও ভালো করবে বাংলাদেশ, এমন প্রত্যাশা বাংলাদেশি দর্শকদের। যুক্তরাষ্ট্রের ডালাস গ্র্যান্ড প্রেরি স্টেডিয়াম থেকে লস্কর আল মামুন, সময় সংবাদ। ক্রিকেটের সুপার ক্লাসিকোতে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। ম্যাচটি মাঠে গড়াবে বাংলাদেশ সময় রাত 8:30টায়। ক্রিকেট দুনিয়ার রোমাঞ্চকর লড়াই ভারত পাকিস্তান দ্বৈরথ। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ক্রিকেটীয় যুদ্ধ দুই দেশ ছাপিয়ে ছড়িয়ে পড়ে গোটা বিশ্বে। তাই তো ফুটবল, বেসবল কিংবা বাস্কেটবলে মেতে থাকা দেশটিও উন্মাদনায় মেতেছে ক্রিকেটের সুপার ক্লাসিকো নিয়ে, কারণ দুই দল যে মুখোমুখি হচ্ছে বিশ্বকাপের মঞ্চে। রোহিত শর্মার দল বিশ্বকাপ মিশন শুরু করেছে দারুণ এক জয় দিয়ে। আইপিএলে দুর্দান্ত সময় কাটানো সব ক্রিকেটার আছেন ফর্মে, তবে পাকিস্তানের বিপক্ষে যখন মাঠে নামবে দল তখন বাড়তি চাপ তো থাকছেই। একটা সময় ভারত নির্ভর করত তাদের ব্যাটসম্যানদের উপর, তবে টিম ইন্ডিয়ার বোলিং অ্যাটাক বিশ্বের অন্যতম সেরা। তাই পাকিস্তানের বিপক্ষে মাঠে নামার আগে বুমরা, আর্শদীপ, সিরাজ, পান্ডিয়ারা নিজেদের ঝালিয়ে নিয়েছেন। অন্যদিকে একই সঙ্গে দুই মর্যাদা রক্ষার ম্যাচ হয়ে দাঁড়িয়েছে পাকিস্তানের জন্য, কারণ ভারতের বিপক্ষে এই ম্যাচ হারলে বাবর আজমের দলকে অনেকটা ছিটকে যেতে হবে বিশ্বকাপ মঞ্চ থেকে। তাই চিরপ্রতিদ্বন্দ্বীদের সঙ্গে বিশ্ব মঞ্চে জয় পাওয়ার পাশাপাশি নিজেদের অবস্থান টিকিয়ে রাখতে জয় ব্যতীত ভাবার সুযোগ নেই। ভারতের শক্ত ব্যাটিং লাইন আপকে রুখতে হলে শাহিন আফ্রিদি, মোহাম্মদ আমির, হারিস রৌফদের নিতে হবে বাড়তি দায়িত্ব। পাশাপাশি ব্যাট হাতেও ভূমিকা রাখতে হবে বাবর সহ রিজওয়ান, ফখর, ইফতেখার, শাদাবদের। এখন দেখার পালা ভারত তাদের দাপট ধরে রাখে নাকি দেয়ালে পিঠ ঠেকে যাওয়া পাকিস্তান মর্যাদার সঙ্গে বিশ্বকাপে নিজেদের অবস্থান টিকিয়ে রাখে। তারেক হাসান শিমুল, সময় সংবাদ।
সুপার 8-এর পথ সহজ করতে ভোরে উগান্ডার বিপক্ষে মাঠে নামবে ওয়েস্ট ইন্ডিজ। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ জিতে পাপুয়া নিউগিনিকে হারিয়ে বিশ্বকাপের যাত্রা শুরু হয় উইন্ডিজদের। তাই সেই একাদশেই ভরসা নিকোলাস পুরানের দলের। শেষ 5 ম্যাচের সবকটিতেই জয়ের আত্মবিশ্বাস বহুগুণে বেড়েছে তাদের। উগান্ডার বিপক্ষে নতুন মাইল ফলকের অপেক্ষায় নিকোলাস পুরান। এই ম্যাচে মাত্র 25 পেলেই উইন্ডিজদের মধ্যে সর্বোচ্চ রানের মালিক বনে যাবেন তিনি। কাতার পৌঁছে প্রথমবারের মতো অনুশীলন করেছে বাংলাদেশ ফুটবল দল। লেবাননের বিপক্ষে জয়ের প্রত্যাশা বাংলাদেশের। ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজেদের প্রমাণ করে এখন লেবাননের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের শেষ ম্যাচ খেলতে কাতারে বাংলাদেশ ফুটবল দল। দোহার পৌঁছেই অনুশীলন শুরু করেছে লাল সবুজ। প্রথম দিনের অনুশীলনে ফুটবলারদের ফিটনেস নিয়েই কাজ করেছেন কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা। তবে লেবাননের বিপক্ষে মাঠে নামার আগে জামালদের আরেক প্রতিপক্ষ কাতারের গরম আবহাওয়া। তাই শুরুতেই গুরুত্ব পাচ্ছে খেলোয়াড়দের কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার বিষয়। জিম সেশন শেষে আবহাওয়ার সঙ্গে নিজেদের মানিয়ে নিতে আলাদাভাবে কাজ করেছে টিম ম্যানেজমেন্ট। বাছাই পর্বে এখন পর্যন্ত একমাত্র পয়েন্ট এসেছে লেবাননের বিপক্ষেই। তাই এই ম্যাচেও পয়েন্ট নিয়ে দেশে ফিরতে চায় বাংলাদেশ। অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজেদের প্রমাণ দিয়েছে বাংলাদেশের রক্ষণভাগ। লেবাননের বিপক্ষে আগের ম্যাচের পারফরমেন্স ধরে রেখে জয় তুলে নেয়ার প্রত্যাশা ফুটবলারদের। যেহেতু এখানে একটু গরম আছে, তো আমরা চেষ্টা করতেছি বাইরে এসে অ্যাডাপ্ট করার জন্য। এটা তো ইনশাআল্লাহ আশা করতেছি আমরা এই আবহাওয়ার সাথে অ্যাডাপ্ট করতে পারবো। মঙ্গলবার খালিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে লেবাননের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ। অক্টোবরে নেপালে অনুষ্ঠিত হওয়া সিনিয়র সাফ নারী চ্যাম্পিয়নশিপে গ্রুপ এতে পড়েছে বাংলাদেশ। এই গ্রুপে বর্তমান চ্যাম্পিয়নদের অপর দুই সঙ্গী পাকিস্তান ও ভারত। এবার শক্ত গ্রুপে পড়ায় কঠিন পরীক্ষা দিতে হবে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের। আয়োজক দেশ নেপাল পড়েছে গ্রুপ বিতে, সেখানে অন্য 3 দল শ্রীলঙ্কা, মালদ্বীপ ও ভুটান। এ পর্যায়ে খেলার সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরও একবার। বোলারদের পারফরমেন্সে সন্তুষ্ট হলেও ব্যাটিং নিয়ে হতাশ ক্যাপ্টেন শান্ত। পরের ম্যাচেও ধারাবাহিকতার আশার সাবেকদের। এবং ভারত পাকিস্তান সুপার ক্লাসিকো রোববার। যুক্তরাষ্ট্রের কাছে হারের ক্ষত ভুলে ঘুরে দাঁড়ানোর আশা বাবরদের। আসরের শুভ সূচনার পর ফুরফুরে মেজাজে রোহিতরা। এই ছিল খেলার সময় এখনকার আয়োজনে। এখন চলে যাচ্ছে বিশ্বকাপের বিশেষ আয়োজন টাইমড আউটে। আমন্ত্রণ বিশ্বকাপের বিশেষ আয়োজন টাইমড আউটে। আপনাদের সঙ্গে আছি আমি তারেক হাসান শিমুল, এবং আজকে কথা বলবো যে ম্যাচগুলো হয়েছে, মাত্রই শেষ হয়েছে সাউথ আফ্রিকা এবং নেদারল্যান্ডসের ম্যাচ, এবং কি সকালে বাংলাদেশ কিন্তু তাদের বিশ্বকাপ মিশন শুরু করেছে জয় দিয়ে। বিষয়গুলো নিয়ে আলোচনা করার জন্য আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন স্টুডিওতে সাবেক ক্রিকেটার তুষার ইমরান। তুষার ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। বাংলাদেশ তাদের বিশ্বকাপ মিশন এরই মধ্যে শুরু করলো। আসলে কি মনে হলো আজকের ম্যাচটা দেখে? আমরা আসলে দর্শকদের অনেকের বক্তব্য শুনলাম, এবং কি আজকের ম্যাচের আগে অনেকে অনেকভাবে বাংলাদেশ দলকে আখ্যায়িত করেছে। অনেকে মায়ের দোয়া ক্রিকেট দল বলেছে, অনেকে অনেক ধরনের কথাবার্তা বলেছে। এই ধরনের প্রেশার, মানে মাঠের বাইরের প্রেশারের মানে রিলিফ উইন দলের জন্য কতটা গুরুত্বপূর্ণ এবং কি দরকার ছিল? অবশ্যই উইনটা খুবই দরকার ছিল। আসলে ধরেন ইউএসের সাথে সিরিজ হারার পরে অনেকে অনেক কথা বলেছে যে না, এই টিমটা দিয়ে আসলে ওয়ার্ল্ড কাপে কেমন পারফরমেন্স করবে। দেন জিম্বাবুয়ে এখানে খেলতে আসলো, সেখানেও কিন্তু খুব যে বেশি ভালো করেছি তা না। সিরিজটা জিতেছি, বাট একটা ম্যাচ হেরেছি। বাট আমার কাছে মনে হয়েছে যে আজকে যে ম্যাচটা হয়েছে, মানে এত কথার পরেও কিন্তু গত 2 দিন ধরে ট্রেনিং হচ্ছে না, হচ্ছে প্লেয়াররা মাঠে গিয়ে অনুশীলন করছে না, সবাই সব ধরনের কথাবার্তা বলেছে। বাট ম্যাচটা খুবই দরকার ছিল উইন করার। আদারওয়াইজ যদি আজকে হেরে যেতাম তাহলে কিন্তু মানে সমালোচনা তো হতোই, আরও অনেক কিছু হতে পারতো হয়তো, বাট ম্যাচটা দরকার ছিল যে উইন করার। সাম্প্রতিক পারফরমেন্স যদি একটু তাকাই, বাংলাদেশ দলের এই সাম্প্রতিক সময়ে যে সিরিজগুলো খেলেছে সেগুলোর সাথে যদি তুলনা করি, তাহলে আমরা দেখি যে জিম্বাবুয়ের বিপক্ষে আমরা লাস্ট ম্যাচটা হেরেছি, শ্রীলঙ্কার বিপক্ষে 2-1 ব্যবধানে সিরিজ হেরেছি, যুক্তরাষ্ট্রের বিপক্ষে 2-1 ব্যবধানে সিরিজ হেরেছি। প্রস্তুতি ম্যাচে ভারতের বিপক্ষে বড় ব্যবধানে হার 60 রানের, সবশেষ 2 উইকেটের জয়। এই যে স্টার্টটা হলো একটা উইনিং স্টার্ট, দলকে কতটা বুস্ট আপ করবে? যদিও
শেষ পর্যন্ত বাংলাদেশ যেই ধাঁচে ম্যাচটা জিতেছে নিশ্চয়ই মানে সন্তুষ্ট হওয়ার মতো নয়। একটা জয় অনেক কিছু আপনার বুস্ট আপ করবে তো অবশ্যই, লাইক এরপরে যে ম্যাচগুলো আছে। আমার কাছে যেটা মনে হয়েছে যে শ্রীলঙ্কা আমাদের থেকে একটু বেটার টিম। আমরা যখন শ্রীলঙ্কা সাউথ আফ্রিকার সাথে খেলবো তখন হয়তো বা আমরা প্রেশারটা নিব না, বাট নেদারল্যান্ড নেপালের সাথে যখন ক্রিকেটটা খেলবো তখন কিন্তু আমরা প্রেশার পড়বো। যেটা আমার কাছে যেটা মনে হয়েছে ওয়ার্ল্ড কাপের মতো এত বড় স্টেজে আসলে প্রেশারটা কত কিভাবে করতে হয়, কারণ পাকিস্তান ইউএসের ম্যাচটা দেখলেই বোঝা যায় পাকিস্তান কিন্তু প্রেশারেই হেরেছে। আদারওয়াইজ যদি পাকিস্তান যদি ম্যাচটা আছে আগামীকাল, সেই ম্যাচটা যদি বিবেচনা করবেন তখন কিন্তু সমানে সমান লড়াই হবে। যখন কোনো টিম আন্ডারডগ টিমের সাথে যখন ম্যাচ খেলে তখন কিন্তু আন্ডার প্রেশারে থাকে। আমাদের আজকে ভালো করার অনেক অপশান ছিল এবং ভালো করেছিও, বাট এখনও স্টিল ইমপ্রুভ করার অনেক জায়গা আছে। লাইক বলাররা কিন্তু রেগুলার ভালো করে আসছে, বলারদের কৃতিত্ব দিতে হবে এই ম্যাচটা উইন করার জন্য, যেটা না বললেই নয়। একটা স্টেজে দেখেছিলাম 8 ওভারে অনেক রান। হ্যাঁ, বোলারদের একটা আমাদের কাছে স্টেট রয়েছে, সেটা যদি দেখি আসলে বাংলাদেশ দলের মানে একটা সময়ে বলতে আমরা যখন শ্রীলঙ্কা ব্যাটিং করছিল তখন মনে হচ্ছিল যে অনায়াসে 140 কিংবা 60 হয়ে যাওয়াটা খুব স্বাভাবিক ছিল। সেই জায়গা থেকে রিশাদ মুস্তাফিজ যেভাবে দলকে মানে শ্রীলঙ্কার লাগামটা ধরলো, বোলিং ডিপার্টমেন্টটা এই সময়ে মোটামুটি ভালো একটা আশা দেখাচ্ছে, সেটার প্রতিফলন হলো নিশ্চয়ই। না, অবভিয়াসলি ধরেন সবাই চিন্তা ভাবনা করেছিল 150+ রান হতে যাচ্ছে, বিকজ তারা যেভাবে স্টার্ট করেছিল, আপনি যদি স্কোরবোর্ড দেখেন, স্কোর কার্ড দেখেন, তাহলেই কিন্তু প্রমাণিত হয়। 6 ওভারের ভিতরে 2টা উইকেট তুলে নিয়েছে, বাট রানটা ছিল কিন্তু 50-র উপরে। 8 ওভারে 70-এর ঘরে রান ছিল। ওইখান থেকে যে এত সুন্দর কামব্যাক করবে বোলাররা, অসাধারণ স্পেশালি রিশাদ যে ব্রেক থ্রুটা দিয়েছে। মুস্তাফিজ তো আগাগোড়ায় ভালো বোলিং করে আসছে, আইপিএল থেকে দেখেছি। তাসকিন ওয়াজ ব্রিলিয়ান্ট আমার কাছে যেটা মনে হয়েছে। হ্যাঁ, সাকিবই হয়তো এক্সপেন্সিভ ছিল, বাট সবাই তো একদিনই ভালো করবে না। যে কোনো 3-4 জন যদি ভালো বোলিং করে তাহলে কিন্তু ম্যাচের সিনারিও চেঞ্জ হয়ে যায়। একটা জায়গায় নিশ্চয়ই বাংলাদেশের জন্য অন্তত আশা দেখায় টি-20 বিশ্বকাপে, যে 16 থেকে 20 ওভারের মধ্যে 21 রান দিয়ে 4 উইকেট তুলে নিয়েছে। আমরা টি-20 কিংবা ওয়ানডে ক্রিকেটেও যদি দেখি যে আপনার স্লো ওভারে গিয়ে আমরা কিন্তু ওই বেশি রান কনসিভ করতে হচ্ছে, সেই জায়গা থেকে কিছুটা বের হয়ে আসতে পেরেছে বোলাররা। অবভিয়াসলি উইকেটটার কথা না বললে নয়, এই উইকেটে আসলে ব্যাটারদের মানে ব্যাটিং করাটাই আমার কাছে মনে হচ্ছে ডিফিকাল্ট। শ্রীলঙ্কান ব্যাটাররা কিন্তু স্ট্রাগল করেছে। আমরা যখন ব্যাটিং করেছি আমরাও স্ট্রাগল করেছি আর্লি, বাট শ্রীলঙ্কা আফটার 10 ওভার থেকে কিন্তু শুরু হয়েছে। না হলে যদি ওর একটা পার্টনারশিপ একটু ক্যালকুলেটিভ ক্রিকেট খেলতো তাহলে কিন্তু অনায়াসে 140-50+ রান করতে পারতো। আমাদের বোলিং লাইন আপ যেটা বলছিলাম, যে বলাররা অসাধারণ একটা জায়গাতে মেনটেন করে বোলিং করেছে, স্লোয়ার মেরেছে, যেগুলো কাজে লেগেছে, এবং ক্রেডিট দিতে হয় বোলারদেরকে, নো ডাউট। ব্যাটিংটা নিয়ে একটু কথা বলতে চাই। ব্যাটিংটা দীর্ঘদিন ধরেই সমস্যা চলছে। টপ অর্ডারে এখন পর্যন্ত আসলে সৌম্যকে চেষ্টা করা হচ্ছে, রান পায়নি। তানজিদ তামিমও আজকে ফেল করেছে। লিটনের ইনিংসটাকে আসলে কিভাবে ব্যাখ্যা করবেন? 38 বলে 36 রান এরকম একটা ম্যাচের মধ্যে। না, অবভিয়াসলি লিটন বলেন, হৃদয়, রিয়াত, এই 3 জনের কথা না বললে নয়। যে কোনো উপর থেকে কোনো রান আসছিল না, স্পেশালি 1, 2, 3, 4 না 4 যদি তাও হৃদয় প্রতিদিনই কিন্তু কম বেশি কিছু না কিছু করে 1, 2, 3, 4 আর্লি আমরা প্যাভিলিয়নে চলে যাচ্ছিল। বাট থ্যাঙ্কস লিটন যে আজকে সে মানে ধরে খেলেছে, অ্যাটলিস্ট উইকেটটা যে ইজি এতদিন ধরে দিয়ে আসছিল, আমার কাছে মনে হয় সে ফাইট করেছে এই উইকেটের ভিতরে, না এই উইকেটে কীভাবে ব্যাটিং করতে হয় স্ট্রাগল করে করে ব্যাটিং করেছে। আমার কাছে এই ধরনের ক্রিকেট এই উইকেটের জন্য খুবই দরকার। আদারওয়াইজ আপনি যদি অ্যাটাক করতে যান, লাইক তামিমের কথা বলি, তারপর আপনার শান্তর কথা বলি, তারা কিন্তু অ্যাটাক করতে গিয়ে বলি আউটটা হয়েছে আর্লি। প্রবলেমটা রয়েই গেছে যে 6 ওভারের ভিতরে আমরা 2-3টা উইকেট হারিয়ে ফেলি এবং রানটা কিন্তু 50+ করতে পারি না, 40-র ভিতরে থাকে। প্রবলেমটা হচ্ছে এখানে। আজকেও 3টা উইকেট হারিয়েছি। লাস্ট 6 ওভার 6তম ওভারে আমি যদি ভুল না বলি শান্ত আউট হয়েছে, রান হয়তো বা 30-এর নিচে ছিল। সো এই জায়গাটা ইমপ্রুভ করার অনেক মানে দরকার আমার কাছে যেটা মনে হয়েছে। আর লিটনকে থ্যাঙ্কস দেওয়া লাগে যে লিটন এই ধরনের একটা ইনিংস খেলে। ধরেন রান কিন্তু বেশি না, 124 বেশি রান না। একজন খালি ব্যাটার শুধু যদি দায়িত্ব নিয়ে পুরাটা টিল দেন 20 ওভার পর্যন্ত ব্যাটিং করতে পারে তাহলে কিন্তু অনায়াসে চেজ হয়। সাউথ আফ্রিকা যেটা আজকে নেদারল্যান্ডের সাথে করেছে, লো স্কোরিং ম্যাচ, বাট যে কোনো একজন ব্যাটসম্যান দায়িত্ব নিয়েছে। আমার কাছে মনে হচ্ছে লিটন, হৃদয় একটা এক্সিলেন্ট ইনিংস খেলেছে, না বললেই নয়।
আর ফিনিশ তো রিয়াদ আছেই আর কি আমার কাছে। আর রিয়াদের উপরই সবসময় আসলে দায়িত্বটা পড়ে। এবং কি একটা জায়গায় আসলে একটু আপনি খেয়াল করেছেন কিনা যে আসলে আমরা দেখলাম যে যখন 19তম ওভার 18তম ওভারে রিয়াদ একটা সিঙ্গেল নিল, সাকিবকে স্ট্রাইকে দিল, এই জিনিসটা আসলে তখন তো রানের সাথে বলের পার্থক্যটা অনেক ছিল, রিয়াদ স্ট্রাইকটা নিজেই রাখলে পারতো নিশ্চয়ই। দেখুন আরও একটু ক্লোজে নিয়ে আসতে চেয়েছে রিয়াদ। তখন যদি 8 নাম্বার উইকেট কিংবা 9 নাম্বার উইকেট থাকতো তখন কিন্তু স্ট্রাইকটা দিত না অন্য কাউকে। রিয়াদ চেয়েছে সাকিব ক্যান ব্যাট। আমার কাছে যেটা মনে হয়েছে তাসকিনের থেকে সাকিব ভালো ব্যাটিং করে, ঘরোয়া ক্রিকেটে দেখেছি, এই জন্য ভরসাটা কিন্তু সাকিব মানে রিয়াদ সাকিবের পরে পেয়েছিল। আদারওয়াইজ রিশাদও ক্যান ব্যাট, হ্যাঁ, বাট আজকে কিন্তু সে তার আমার কাছে মনে হয়েছে তার এক্সপেকটেশন, আমাদের এক্সপেকটেশন অনুযায়ী সে ব্যাটিং করতে পারে। আপনি ক্যালকুলেটিভ ক্রিকেটের কথা বলছিলেন, রিশাদ যেই সময় ব্যাটিং করছিল তখন তো আসলে বিগ শট খেলার দরকার ছিল না, তুষারা বল একদম স্টাম্প টু স্টাম্প বল করছিল ওই সময়। আসলে অপর প্রান্তে মাহমুদুল্লাহ রিয়াদ ছিল, কি মেসেজ বা দিল যে তিনি হিট করতে গেলেন এই সময়ে? তার আগের বলে রিশাদ কিন্তু একটা আপার কাট খেলতে চেয়েছিল, তখনই কিন্তু মাহমুদুল্লাহ রিয়াদ তার সাথে কথা বলেছিল এখন দরকার নেই, এই ওভারটা ভেরি ভাইটাল। সেই ওভারে সে কিন্তু উইকেটটা গিফট করে। এই যে এইগুলো ছোট ছোট মেসেজ অপোনেন্ট মানে নন স্ট্রাইকার ব্যাটসম্যান যে দেয় সেটা যদি কাজে না লাগে, তখন এক্সিকিউশন করে যদি না করে আদার ব্যাটার, তাহলে আমরা তো বিপদে পড়বই। সেই কাজটা হয়েছে। রিয়াদ প্রতিদিনই আসলে অ্যাজ এ ফিনিশার হিসাবে দেখতে পাচ্ছি, ভবিষ্যতে হয়তো বা রিয়াদকে দেখতে পাবো। সামনে আরও 3টি ম্যাচ রয়েছে, গুরুত্বপূর্ণ ম্যাচ, যেটা আসলে সুপার 8-এর স্বপ্ন বাংলাদেশ দেখছে। সেই সুপার 8-এর স্বপ্ন যদি দেখতে হয় বাংলাদেশের, কিন্তু সামনে যে ম্যাচ রয়েছে বড় ম্যাচ যদি বলি সাউথ আফ্রিকার বিপক্ষে, সেই সাউথ আফ্রিকা কিন্তু নেদারল্যান্ডসের বিপক্ষে আজকে ম্যাচ খেলেছে। তাছাড়া রয়েছে কিন্তু নেদারল্যান্ডস এবং কি নেপালের বিপক্ষে ম্যাচ। এই 3টি ম্যাচের মধ্যে আপনি আসলে যদি চোখ বন্ধ করে বাংলাদেশ জিতবে এরকম বলতে পারেন কার কার সাথে? না, আমি স্পেশালি ওয়ারিড অ্যাবাউট নেদারল্যান্ড এবং নেপাল। ধরেন আমাদের থেকে আন্ডারডগ টিম, যখন আমরা ওই ধরনের টিমের সাথে খেলি তখন কিন্তু আমরা আন্ডার প্রেশারে পড়ি। ইউএসের সাথে সিরিজ হারার আমার কাছে মনে হয়েছে এই একটাই কারণ, আদারওয়াইজ কোনো কারণ ছিল না। সাউথ আফ্রিকার সাথে যদি বেটার ক্রিকেট খেলতে পারি তাহলে আমরা হয়তো নেদারল্যান্ড এবং নেপালের সাথেও ভালো ক্রিকেট খেলে ম্যাচ জিতবো আশা করি। এখন সবারই আশা থাকে, এক্সপেকটেশন থাকে যে না ভালো ক্রিকেট খেলে ম্যাচ জেতা। শান্ত কিন্তু আজকে অলরেডি বলে দিয়েছে যে আমরা ভালো ক্রিকেট খেলেই উইন করবো বা ধারাবাহিকতাটা বজায় রাখবো। আমার কাছে মনে হচ্ছে সাউথ আফ্রিকা নেক্সট টার্গেট, বাট ডিফিকাল্ট হবে। যে উইকেটে খেলা হচ্ছে নিউ ইয়র্কে, সে উইকেটে রান করা একটু ডিফিকাল্ট। আজকেও যে উইকেটে খেলা হলো দেখলাম, এবং গত শ্রীলঙ্কা তারপরে হচ্ছে সাউথ আফ্রিকার ম্যাচও দেখেছি, লো স্কোরিং ম্যাচ হচ্ছে। ওই উইকেটে আসলে একটু ক্যালকুলেটিভ ক্রিকেট খেলতে হবে। যেটা বলেছিলাম যে প্রথম 6 ওভারটা ভেরি ভাইটাল আমাদের ওই উইকেটে, নতুন বলটা ওখানে যদি সার্ভাইভ করতে পারি, লিটন তারপরে সৌম্য তামিম শান্ত এরা যদি সার্ভাইভ করতে পারে, বেশি রান হবে না, তারপরে 120-130 রান যদি করতে পারি গুড এনাফ। এই উইকেটে বাংলাদেশের জন্য কিছুটা হলেও তো স্বপ্ন দেখার মতো। মুস্তাফিজ রয়েছেন, আর শরীফুলকে নিশ্চয়ই মিস করছি আমরা। এই ধরনের উইকেটে আরও ভালো করতে পারতো, বা স্পিনাররা সাকিব যদি আর একটু কার্যকর হয় সাউথ আফ্রিকার বিপক্ষে আমরা একটা চমক দেওয়ার সম্ভাবনা তো থাকেই। অবভিয়াসলি বোলিং লাইন আপনি কোনো প্রশ্নই আসে না। আসলে অসাধারণ আমাদের অ্যাটাক, গত 5-6 বছর ধরে অনেক ভালো বোলিং করে আসছে মুস্তাফিজ, তাসকিন, শরীফুল। আমরা মিস করব শরীফুলকে। আই হোপ যে সে কুইকলি রিকভারি করতে পারবে। বাট প্রবলেমটা হচ্ছে আমরা অলওয়েজ স্ট্রাগল করি ব্যাটিংটা নিয়ে। বোলাররা কিন্তু অসাধারণ বোলিং করছে। সাউথ আফ্রিকার যে ব্যাটিং লাইন আপ আছে, আমাদের বোলিং অ্যাটাক যথেষ্ট ভালো। যদি ভালো জায়গা মেনটেন করে বোলিং করতে পারে তাহলে 130-140 ভিতরে কিন্তু এই উইকেটের ভিতরে অল আউট করা সম্ভব। বাট এটা চেস করতে গেলেও কিন্তু দায়িত্বটা আর কি ব্যাটারদেরকে নিতে হবে, যেটা মনে করি। নিশ্চয়ই। নেদারল্যান্ড এবং কি সাউথ আফ্রিকার ম্যাচটা নিয়ে যদি একটু কথা বলি, 103 রান করেছিল নেদারল্যান্ডস, এবং সেটা টপকাতে গিয়ে কিন্তু 6 উইকেট পড়েছে সাউথ আফ্রিকার। ড্রপ ইন উইকেটে খেলা হচ্ছে নিউ ইয়র্কের এই উইকেটের। সাউথ আফ্রিকা আমি যদি ভুল না বলি পরপর 3টা ম্যাচ এই উইকেটে খেলেছে। সো তারা জানে যে কিভাবে আসলে ম্যাচ জিততে হয়। আমার কাছে মনে হয়েছে বেশি বড় স্কোর হয়নি আজকে, তারপরেও সাউথ আফ্রিকা কিন্তু স্ট্রাগল করছে আর্লি। লাইক একটা রান আউটটা যদি না হতো ডিকক হয়তো বা ভালো ব্যাটিং করতে পারতো, বাট তারপরেও কিন্তু 4 রানে 3 উইকেট যাওয়াতে তারা কিন্তু একটু ব্যাকফুটে ছিল। এক্সিলেন্ট ব্যাটিং আমি মনে করি, স্পেশালি মিলার আর ব্রাথম্যান, সাউথ আফ্রিকার যে বোলারটা আছে। গত ম্যাচেও কিন্তু আমরা ভালো বোলিং দেখেছি, তারপরেও আজকে অসাধারণ বোলিং করেছে। আমাদের চিন্তা ভাবনা করা উচিত কিন্তু নেক্সট ম্যাচটা সাউথ আফ্রিকার সাথে। সো এদেরকে আসলে কিভাবে প্ল্যান করে খেলতে হয় আমার কাছে মনে হচ্ছে 2-3 দিন আগের থেকে 2 দিন সময় পাবো।
এই 2 দিনের ভিতরে আমরা হয়তো বা ওয়েল প্রিপারেশনটা নিয়ে নেব। ওভারঅল যদি ওয়ার্ল্ড কাপে দেখি যে ছোট দলগুলো কিন্তু ভালোই চমক দিচ্ছে। ইউএস এর কথা যদি বলি, আফগানিস্তান আজকে 75 রানে অল আউট করে দিল নিউজিল্যান্ডকে। প্রত্যেকটা গ্রুপই বেশ মানে কম্পিটিটিভ হচ্ছে মনে হয়। দেখুন টি-20 ফরম্যাটে আমার কাছে মনে হয় যে ছোট টিম বড় টিম বলে কোনো টিম নাই আসলে। যার যেদিন দিন থাকবে সেদিন কিন্তু অনায়াসে ম্যাচ জিতবে। লাইক আপনি আফগানিস্তান নিউজিল্যান্ডের কথাটা যদি চিন্তা করেন, আজ থেকে 5-7 বছর আগে কিন্তু আফগানিস্তান অত বড় টিম ছিল না, মানে ছোট টিম এখনও কিন্তু ওই ধরনের টিম আছে। বাট টি-20 ক্রিকেটে আফগানিস্তান কিন্তু আমার কাছে মনে হচ্ছে খুব ভালো একটা টিম। লাইক আদার যে টিমগুলো আছে ছোট টিম, সেটা তাদের নিজেদের ভিতরে কিন্তু লড়াই করে দেখছি যে না ভালো ক্রিকেট খেলছে। লাইক ইউএসের কথা না বললেই নয়, ইউএসএ ওই গ্রুপটাতে কিন্তু এখনও ওপেন হয়ে আছে যে কে উঠবে না, এখন বলাটা ডিফিকাল্ট। কালকে যদি পাকিস্তান ইন্ডিয়াকে হারিয়ে দিতে পারে তাহলে কিন্তু পাকিস্তানেরও সুযোগ থাকবে। সেই ক্ষেত্রে ওই গ্রুপটা ভেরি ভাইটাল, তারপর আমাদের গ্রুপটা ভেরি ভাইটাল। এখনও কিন্তু ওপেন হয়েছে, কেউ কিন্তু মানে কনফার্ম না যে সুপার 4-এ কে যাচ্ছে। লড়াই হবে একেবারে শেষ ম্যাচ পর্যন্ত। যদি বাংলাদেশের গ্রুপের দিকটা একটু দেখি যে, এবং সাউথ আফ্রিকা এবং নেদারল্যান্ডসের ম্যাচটা ছোট মার্জিনে জয়ের কারণে বাংলাদেশ হলো কিছুটা নেট রান রেটে কিছুটা সুবিধা পাবে। এটা আমাদের জন্য খুবই পজিটিভ সাইন। বাট ম্যাচটা জিততে হবে। আপনার যে কয়টা ম্যাচই খেলেন না কেন, আমার কাছে মনে হচ্ছে সাউথ আফ্রিকা সবাই ধরে রেখেছে যে না আমরা সাউথ আফ্রিকার কাছে হারবো। বাট আমার কাছে মনে হচ্ছে সাউথ আফ্রিকাকে যদি ভালো মানে বোলিং ব্যাটিং দিয়ে আটকাতে পারি তাহলে ম্যাচটা জিতা সম্ভব। আমি ভয় পাচ্ছি নেদারল্যান্ড এবং নেপালকে নিয়ে। নিশ্চয়ই সাউথ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশ এই জয়ের মোমেন্টাম দিয়ে জয় তুলে নিবে সেই প্রত্যাশা করি। অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে সে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে। দর্শক দেখছিলেন বিশ্বকাপের বিশেষ আয়োজন টাইম আউট। আমাদের সঙ্গে ছিলেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার তুষার ইমরান। আপনাদের সঙ্গে প্রতিদিন নতুন কোনো অতিথি নিয়ে হাজির হব 12:30 এবং কি রাত 1:30 এবং কি দুপুর 1:30। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।